নখে নেল পালিশটার দ্বিতীয় কোট লাগাতে লাগাতে কথার চোখ বারবার ফোনের দিকে চলে যাচ্ছিল। এখনো কোনো ফোন এলো না দেবোত্তমের। কি যে ছাইপাস করে কে জানে। অফিসে সবসময় নাকি তার কাজের চাপ, খালি অজুহাত। প্রতি সপ্তাহেই তো হয় লাঞ্চ নয় ডিনারের গ্রুপই ফেসবুকে পোস্ট হতে দেখা যায়। ওর কোনো না কোনো কলিগ দেবোত্তমকে ট্যাগ করে ছবি পোস্ট করে, তাই কথাও ছবিগুলো দেখতে পায়। নয়তো দেবোত্তম যেন আজকাল কিছুই বলতে চায় না। কে জানে অন্য কাউকে মনে ধরলো কিনা, হয়তো ওর থেকেও সুন্দরী। কথা একবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে পরখ করে। ডানা কাটা সুন্দরী না হলেও কথাকে দেখতে মোটেই খারাপ নয়। গায়ের রং দুধে আলতা বলেই হয়তো কথার সৌন্দর্য নিয়ে প্রশ্ন ওঠে না তেমন। মুখে তেমন শ্রী না থাকলেও একটা মিষ্টতা আছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে হাল ফ্যাশনের জামা কাপড়ে কথাকে এক নজরে স্মার্ট ফ্যাশনেবল ট্রেন্ডেই লাগে। উফ, এবার অসহ্য লাগছে। এখনো কেন ফোন করছে না? আর কত ওয়েট করব? একবার বরং আমি ফোন করে দেখি। মনে মনে ভেবেই কথা ফোনটা হাতে নিয়ে রিং করে দেবোত্তমকে। ফোনটা বেজে বেজে কেটে যায়। আরো দুবার চেষ্টা করে, একই অবস্থা। রাত 11:30 বাজে। হয়তো ঘুমিয়েই পড়েছে, ভুলেই গেছে ফোন করতে কথাকে। এরকম তো কত হয়েছে এর আগে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কথার। কাল সকালেই আবার কলেজ আছে, মর্নিং কলেজ বলে কথা। ঘুম থেকে ভোর 5টায় উঠতে হবে। 5:40-এর বাসটা ধরতে না পারলে ফার্স্ট ক্লাস মিস হবে। অনার্সের ক্লাস মিস করলে চলবে না। না, এবার শুয়েই পড়তে হবে। লাস্ট একবার কি চেষ্টা করবে? ফোনটা হাতে নিয়েও বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল। নাইট ল্যাম্প জ্বালিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। দু চোখ বেয়ে নেমে আসে নোনা জলের স্রোতস্বিনী। কথা নিজেকে হাজারবার বুঝিয়েছে কষ্ট পেয়ে লাভ নেই। সে তো প্রথম থেকেই জানতো এরকমটা হবেই। জেনে শুনেই তো এই সম্পর্কে এগিয়েছিল। দেবোত্তমের সাথে তার আলাপ এক বন্ধুর দেশের বাড়িতে গিয়ে। কথা তখন সদ্য স্কুল পাশ করে কলেজে পা দিয়েছে। কথার স্কুলের সময় থেকেই বন্ধু শ্রেয়সী। ছোট থেকেই ওরা অভিন্ন হৃদয় বন্ধু। শ্রেয়সীর দেশের বাড়ি বাঁকুড়া জেলার বানজোড়া গ্রামে। সেই গ্রামেই শ্রেয়সীর বাড়ির কালী পুজোয় গিয়েছিল কথা। শ্রেয়সী কলকাতায় মামার বাড়ি থেকে পড়াশোনা করে। একে অপরের বাড়ি খুবই যাতায়াত ছিল, তাই অনায়াসেই কথা বাড়িতে রাজি করিয়েছিল। কথা কোনোদিন গ্রাম দেখেনি, সেই টানে শ্রেয়সীর আমন্ত্রণ ফেরায়নি। গ্রামে গিয়ে মন ভরে গিয়েছিল কথার। এরকম পুকুর ভর্তি মাছ, চারপাশে সবুজের সমারোহ, বাচ্চারা সব দৌড়ে বেড়াচ্ছে। শ্রেয়সীদের বাড়িটা পাকা বাড়ি, ভিতরটা সুন্দর করে সাজানো। গ্রামে ওদের বেশ প্রভাব প্রতিপত্তি আছে, দেখলেই বোঝা যায়। ওদের বাড়ির সামনে অনেক বড় মাঠ, সেখানে সব চট পেতে ধান কেটে রোদে শুকাতে দেওয়া হয়েছে। এরকম করে নাকি 4-5 দিন ফেলে রেখে ঝাড়ার উপযুক্ত করে নিতে হয়। তারপর দাঁতে কেটে দেখতে হবে কট করে শব্দ হয়ে ধান দুভাগ হচ্ছে কিনা, তবেই ধান শুকনো হয়েছে বোঝা যাবে। তারপর গরু দিয়ে মাড়িয়ে ধান ঝাড়াই করা হয়। তবে ইদানিং একটা নতুন ধান কাটার মেশিন কিনেছে ওরা। সেই মেশিনে একসঙ্গেই ধান কাটা ও ঝাড়াই চলে। মেশিনের ভিতর থেকে ধান ও খড় আলাদা হয়ে বেরিয়ে আসে। এরপর আবার ধান থেকে চাল করার প্রক্রিয়া। যত এসব শুনছে আর দেখছে, কথা অবাক হয়ে যাচ্ছে। বেশি রাতে ছিল কালী পুজো। বেশ ঘটা করে পুজো হয়। সবাই যখন ভক্তি ভরে আরতি দেখছে, কথা লক্ষ্য করে ভিড় থেকে দূরে মুখে একরাশ বিরক্তি নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে কাকে যেন খুঁজছে। এগিয়ে গিয়ে কথা জিজ্ঞেস করে বসে, কাউকে খুঁজছেন? ছেলেটি তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে পা থেকে মাথা অবধি যেন মেপে নেয়। খানিকক্ষণ পরে বলে, আমার মাকে। সেই কখন ঢুকেছে, বেরোনোর নাম নেই। কি যে ছাই করছে এতক্ষণ, ওই কালই জানেন। ছেলেটির বলার ধরনে কথার হাসি পেয়ে যায়। খুব হাসি পাচ্ছে না? তা তো পাবেই। পড়তেন আমার মতন অবস্থায় বুঝতেন। সারাদিন খালি এই ঠাকুর ওই ঠাকুর। আজ উপোস, কাল ব্রত, পরশু মানসিক। উফ, জেরবার হয়ে গেলাম। আপনি এই বাড়ির নতুন অতিথি না? মিলির বন্ধু? শ্রেয়সীর ডাকনাম মিলি। আপনি কি করে জানলেন? ওই তো মায়েরাই গল্প করছিল, শহর থেকে মিলির বন্ধু এসেছে। খুব মিষ্টি দেখতে। শহরের জল হাওয়াই ওই রকম। দেখছো না আমাদের মিলি রূপই ফিরে গেছে।
যত সব। আপনার শহর ভালো লাগে না? গেছেন কলকাতায়? আরে, ভালো লাগবে না কেন? আমি তো থাকি কলকাতায়, চাকরি করি। তবু মা এমন সব গেঁয়ো কথাবার্তা বলে যে বিরক্ত লাগে। এত গল্প করেছি, ঘুরিয়েও এনেছি একবার, তাও এমন ভাব করে যেন বিদেশ ওটা। তা অন্যদের কাছে বিদেশই বটে, কিন্তু আমার বাড়িতে এরকম কেন করবে বলুন তো? যেন জন্মেও যায়নি। মিলিরা কি কেউ ওরকম করে? কেউ করে না। দেখুন গিয়ে, কোনো মানত ছিল, এখন ভেজা কাপড়ে গড় কাটছে হয়তো। কথা অবাক হয় ছেলেটার বিরক্তি দেখে। নিজের মা নিজের বাড়ি সম্পর্কে এত বীতশ্রদ্ধ যে অজানা অচেনা মেয়েকে কত কিছু বলে যাচ্ছে, কিন্তু কথার কি বলা উচিত ভেবে পায় না, তাই চুপ করে শুনে যায়। যাই হোক, নমস্কার, আমি দেবোত্তম সাহা। আপনার নামটা? আমি কথাকলি রায়চৌধুরী। আচ্ছা, আমি আজ চলি। মা যখন ফেরার নিজেই ফিরে যাবে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। পরে আবার দেখা হবে, বলেই হনহনিয়ে চলে যায় দেবোত্তম। তার পরদিনই কথা কলকাতায় ফিরে আসে। কলকাতা ফেরার দুদিন পরে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পায়। খুলে দেখে দেবোত্তম পাঠিয়েছে। বিন্দুমাত্র না ভেবে অ্যাকসেপ্ট করে নেয়। প্রযুক্তির জালে অনুভূতিরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। বছর ঘোরে, সম্পর্ক গভীর হয়। তুমি চাইলেই কলকাতায় থাকতে পারতে, আমি জানি। অভিমানের সুরে বলে ওঠে কথা। কলকাতায় কোনো ভবিষ্যৎ নেই কথা। তুমি দেখলে না, এই 1 বছরে আমি তেমন ভালো কিছু জোগাড় করতে পারলাম না। ওই তো সব 5-10 হাজার টাকার চাকরি। আমাকে তাড়াতাড়ি ওপরে উঠতে হবে। প্লিজ, বোঝার চেষ্টা করো। অফারটা খুবই ভালো ছিল, তাই নিয়ে নিলাম। তোমার কলেজ আর বড়জোর 2 বছর, যদি মাস্টার্স করো আরো 2 বছর। 5 বছরের মধ্যে ভালোভাবে না দাঁড়ালে বিয়ে করব কি করে? আমি ফ্ল্যাট গাড়ি সব করে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে চাই। বিয়ের পর যাতে তোমাকে আমি সব রকম সুযোগ সুবিধা দিতে পারি। এমনি তোমার সাথে দেখা হয় না, বড়জোর মাসে একবার, এরপর বছরেও একবার হবে কিনা সন্দেহ। আরে যাচ্ছি তো বেঙ্গালুর। এমন করছো যেন 7 সমুদ্র পার করে চলে যাচ্ছি। পুজোয় তো আসবো, তখন দেখা হবে আমাদের। হুম। তুমি তো আজকালকার মেয়ে, মায়ের মতো করো না প্লিজ। কথা চুপ করে যায়। দেবোত্তম বড় বেশি বাস্তববাদী ছেলে, অপেক্ষাকৃত কম অনুভূতিপ্রবণ। খুব বেশি এক কথা ঘ্যান ঘ্যান করলে ফোন কেটে সুইচ অফ করে দেয়। তার থেকে আর কিছু না বলাই ভালো। 1 সপ্তাহের মধ্যে দেবোত্তম ব্যাঙ্গালোরে চলে যায়। যোগাযোগের মাধ্যম শুধুমাত্র ফোন, যদিও তাদের সম্পর্কের ভিত গড়েই উঠেছিল এই যন্ত্রের মাধ্যমে। ফোনের যোগাযোগ না হলে কথা অস্থির হয়ে উঠলেও করণীয় কিছু থাকে না। এখন অনেকটাই অভ্যাস হয়ে গেছে। তবু চোখের জলে কথার অনেক রাতই সিক্ত হয়ে ওঠে। ভোরের অ্যালার্মটা বাজতেই ধড়ফড়িয়ে ওঠে কথাকলি। একটু ধাতস্থ হতেই খেয়াল হয় কলেজে যেতে হবে। মোবাইলটা হাতে নিয়ে চেক করলো কথা। না, কোনো মিসড কল নেই। কল লিস্টে বারবার নাম্বারটা খুলে দেখে। প্রত্যেকটা কল কথার করা। ওর কি ইচ্ছে করে না একবার ফোন করতে? কথার খুব জানতে ইচ্ছে করে। যদি কোনোদিন কথা ফোন না করে, আদৌ কি দেবোত্তম কখনো ফোন করবে? কি রে বুবুন, আজ কি কলেজ টলেজ নেই? বসেই আছিস যে তখন থেকে। শরীর ঠিক আছে তো? মায়ের আওয়াজে হুঁশ ফেরে কথার। এই তো মা, এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি, বলেই এক দৌড়ে বাথরুমে ঢুকলো কথা। আর দেরি করলে ফার্স্ট ক্লাসটা নিশ্চিত মিস হবে। ঝড়ের গতিতে তৈরি হয়ে নিল কথা। সকালের বাসটা মারাত্মক ভিড় থাকে। সব কলেজের বিভিন্ন ক্লাসের মেয়েরা থাকে। হৈ হৈ করতে করতে কলেজে পৌঁছে যায়। ফিলোজফি অনার্সের পিরিয়ডটা শেষ হতেই ফোনটা কেঁপে ওঠে। ব্যাগ থেকে বের করে দেখে দেবোত্তম ফোন করেছে। ক্লাসরুম থেকে বেরিয়ে বাইরের দালানটায় দাঁড়িয়ে ফোনটা ধরে কথা। বলো। গুড মর্নিং। মর্নিং। কাল বড্ড রাত হয়ে গিয়েছিল, এসেই ঘুমিয়ে পড়েছিলাম। হুম, ঠিক আছে। আর একটা সমস্যা হয়েছে বুঝলে। কি? বাড়িতে বিয়ের জন্য মেয়ে দেখছে মা। ফোন করেছিল কাল। মেয়েটাদের খুব পছন্দ। কথা চুপ করে থাকে। আমি বলেছি এক্ষুনি আমি রাজি নই, কিন্তু মা বড্ড ঝামেলা করছে। মরা মুখ দেখবি এসব করছে। ভাবছি একবার বাড়ি যাব, সামনাসামনি সব বুঝিয়ে বলতে হবে।
কিন্তু মা কি বলবে বুঝতে পারছি না। হুম। কি হুম হুম করছো বলো তো? তোমার বাড়িতেও কি মানবে? তোমার বাড়িতেও তো কেউ জানে না। আমার বাবা আমার কোনো কথা ফেলেন না, রাজি হবেন আমার মুখের দিকে তাকিয়ে। দেবুদা, বেরোলাম। পিছন থেকে একটা মেয়ের গলা শুনতে পেল কথা। তবে কি তার সন্দেহই ঠিক? মনে অন্য রং লেগেছে। গলার কাছে একটা কান্নার দলা পাকিয়ে উঠছে। মা যা গোঁ ধরে বসেছে, সে নাকি কাকে পছন্দ করে এসেছে তাকেই বিয়ে করতে হবে। একেবারে পাকা কথা দিয়ে এসেছে নাকি। অদ্ভুত সব। যাই হোক, টিকিট কেটে তোমায় জানাচ্ছি কবে যাচ্ছি। কোনো মতে নিজেকে সামলে কথা বলে ওঠে। তোমার ঘরে মনে হলো কারোর আওয়াজ পেলাম। কে ছিল? কই, কেউ না তো। ওই বারান্দায় দাঁড়িয়ে আছি, হয়তো রাস্তার কোনো আওয়াজ পেয়েছো। কথা অবাক হয়ে গেল। দেবোত্তম কেন লুকোচ্ছে তার কাছ থেকে? কথা তো স্পষ্ট শুনল। ভুল শোনার প্রশ্নই ওঠে না। চলো, রাখছি। আবার অফিসেও বেরোতে হবে। পরে কথা হবে। টাটা। ফোন রাখার পর কথার কান্না পেয়ে যায়। কোনো মতে কান্না চেপে কলেজ থেকে বেরিয়ে যায়। কলেজ থেকে বেরিয়ে ফুটপাত ধরে হাঁটতে শুরু করে। খুব কষ্ট হচ্ছে, অথচ প্রকাশ করার উপায় নেই। কলেজে কাঁদতে পারবে না, রাস্তায় কাঁদতে পারবে না, বাড়িতেও কাঁদতে পারবে না। ওর চোখের জলের খোঁজ কেউই রাখে না। এই সব কিছুর জন্য নিজেই দায়ী। তাই কারুর কাছে নিজের মনের কথা ভাগ করে নিতেও পারে না। পুরনো দিনগুলো যেন বেশি ভালো ছিল। কি করে যে ভালোবাসার রং এত তাড়াতাড়ি ফিকে হয়ে গেল, আজও বুঝতে পারে না। প্রথম যেদিন হেদুয়া পার্কে পাশাপাশি বসে গল্প করতে করতে দেবোত্তমর হাত ধরেছিল, কথা স্তব্ধ হয়ে গিয়েছিল। কথার হাতের মধ্যে একগোছা পলাশ ফুল ধরিয়ে বলেছিল, আমার রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারবে? কথার বুকের ভিতরে তখন দামামা বেজে উঠেছিল যেন। ঠোঁট কাঁপছিল। কি বলবে ভেবে পাচ্ছিল না। কথার সব কথাটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। মাথা নেড়ে শুধু সম্মতি জানিয়েছিল। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তখন যেন স্বপ্নের মতো ছিল। ঘুম ভাঙত দেবোত্তমের গলার স্বর শুনে। সারা দিনের পর রাতটুকুও ছিল শুধু একে অপরের কাছে উজাড় করে দেওয়ার জন্য। হাঁটার গতি বাড়িয়ে দেয় কথা। যত পুরনো স্মৃতি মনে পড়ে, মনটা দুমড়ে মুচড়ে যায় যেন। শরীরের কষ্ট যদি মনের কষ্টকে সামান্য লাঘব করতে পারে, তাই এইভাবে হাঁটছে সে। আজ হেঁটেই ফিরবে। পা যন্ত্রণায় খসে পড়ুক, তবুও কলেজ স্ট্রিট থেকে দক্ষিণেশ্বরে আজ হাঁটবে সে। কি করে যে সময়ের চাকা ঘুরলো, আর একটু একটু করে সম্পর্কের পাঁপড়িগুলো শুকিয়ে গিয়ে ঝরে পড়ে যেতে লাগলো, সে ঘূর্ণাক্ষরেও টের পায়নি। আগে রাত কেটে ভোরের আলো ফুটে যেত, কথা শেষ হতো না। আর আজকাল শব্দগুলো কোথায় যেন নিরুদ্দেশ হয়ে গেছে। তার চাহিদাগুলো কি বড় বেশি হয়ে গিয়েছিল? শুধু তো রোজ নিয়ম করে তার গলা শুনতে চায়। সারাদিন কি কি করলো জানতে চায়। কলেজে কোন বন্ধুর সাথে কি হলো এইসব বলতে চায়। প্রতিটা মুহূর্ত ভাগ করে নিতে চায়। বড় বেশি কি লতায় পাতায় বেঁধে ফেলেছিল সম্পর্কটাকে? এত প্রশ্নের জট, মাথাটা যন্ত্রণায় যেন ছিঁড়ে যাচ্ছে। ফোনটা বাজছে, অনেকক্ষণ থেকে বেজেই চলেছে। ধরতে ইচ্ছে করছে না একদম। কিন্তু যদি দেবোত্তম হয়? রাস্তার একধারে দাঁড়িয়ে ফোনটা ধরে। হ্যালো, কথা কলি? হ্যাঁ, বলছি। আমি দেবোত্তমের মা বলছি। তোমার সাথে কিছু কথা আছে। বলুন। শোনো, আমার ছেলের সাথে আর একদম সম্পর্ক রাখবে না। ওকে রোজ রোজ ফোন করে বিরক্ত করার চেষ্টা করবে না। ওর আজ বিয়ে। বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। বিয়ে? হ্যাঁ। এই কি রে, এদিকে আয়। এই নে, ওকে বলে দে। হ্যালো, দেবোত্তম, তুমি? তুমি যে বললে। আর ফোন করো না কোনোদিন। পলাশের রং মুছে ফেলো তোমার জীবন থেকে। ফোনটা কেটে গেল। বিধ্বস্ত কথায় এগিয়ে গেল সিগনালে তোয়াক্কা না করে ছুটে আসা মিনি বাসটার দিকে। মা, তুমি জানো আমি কুসংস্কারকে ঘেন্না করি। মিথ্যে বলা আমার নীতির বিরুদ্ধ। সে তো বাবা, তুমি ভগবান নেই বললেই আর সেটা তো সত্যি হয়ে যাচ্ছে না। গুরুদেব যখন বলেছেন মেয়েটির দোষ আছে তো আছে। উনি যা বলবেন সেটাই তোমাকে মানতে হবে। ওর দিব্যদৃষ্টি আছে, উনি সব দেখতে পান। তাই নাকি? তাহলে প্রেম করার সঙ্গে সঙ্গে তোমাকে খবর দিতে পারলো না কেন তোমার ভগবান?
সেই তো আমার বন্ধুর পেট থেকে কথা বের করে তবে জেনেছো। ভগবানেরও তাহলে মানুষের সাহায্য লাগে বলছো? পুপান! চিৎকার করে ওঠেন দেবোত্তমের মা। একদম আজে বাজে বকবে না। যদি ওই মেয়েকেই বিয়ে করতে হয়, তাহলে গুরুদেব যেমন যেমন বলবেন তোমাকে শুনতে হবে। উনি আজ আসছেন, এসে বিধান দিন, সেই মতো চলবে। উনি যতদিন না বলছেন ততদিন কোনো রকম যোগাযোগ করবে না ওই মেয়ের সাথে। নয়তো তুমি তৈরি থাকো আমার মুখে গঙ্গা জল দেওয়ার জন্য। দেবোত্তম ভিতরে ভিতরে ফুঁসতে থাকে। সে এসব ভণ্ডামি একদম সহ্য করতে পারে না। মা শরীর খারাপের মিথ্যে অজুহাত দেখিয়ে ডেকে এনেছে, এখানে এসে দেখে এইসব কাণ্ড। একটা কথাও পেটে থাকে না টোটনের। না হয় তোর বাড়িতে গিয়ে বলেই ছিল কাকিমাকে আমার বিয়ের জন্য ভালো মেয়ে দেখতে। তা বলে তুই পাখমো মেরে কেন বলতে গেলি? বৌদি তো ঠিক করাই আছে কাকিমা। দৃশ্যটা কেমন হতে পারে চোখ বন্ধ করে ভাবলেই রাগে মাথায় আগুন জ্বলে উঠছে দেবোত্তমের। এক এক করে ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে। হঠাৎ করে ফোন বাবার। ফুপান, তোর মা কথা বলছে না রে, কেমন কেমন করছে। মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। ডাক্তার দেখে গেছে, বলছে কলকাতায় নিয়ে যেতে। অবস্থা ভালো নয়। তুই এক্ষুনি আয় বাবা। অফিসে ডমেনদাকে বলে টিকিটের ব্যবস্থা করেই গেট টুগেদার থেকে বেরিয়ে পড়ে। ব্যাঙ্গালোরে পিজিতে থাকে সে। তাড়াতাড়ি করে ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পিজির মালিককে খবরটা দিয়েই ট্যাক্সি ডেকে বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। কথাকে আর বিব্রত করতে চায়নি। চিরকালই দেবোত্তম বড্ড খামখেয়ালি। কখন কি করে কখন কি বলে ঠিক থাকে না। কিছুটা আবার অন্তর্মুখী স্বভাবেরও। যদিও চাকরি করার পর থেকে লোকের সাথে ভালো মতো মিশতে পারে, স্পষ্টভাষী, কিন্তু সব অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারে না। কথাকে আজকাল সে এমনিই সময় দিতে পারে না। তার উপর বাকি ছেলেদের মতো রোমান্টিক কথাবার্তা বলতেও খুব পারদর্শী নয়। বাবু সোনু, তোমাকে দেখতে কি সুন্দর লাগছে, তোমার চোখ দুটো এইরকম, তোমার ঠোঁট দুটো এইরকম, এসব তার কোনো কালেই আসে না। শুধু শুধু এইসব শুনলে কথা দুশ্চিন্তা করবে। আরও ফোন করবে, কখন কি অবস্থায় ফোন ধরতে পারবে না এইসব ভেবেই আরও কিছু জানায়নি। ভেবেছিল কলকাতাতেই যখন মাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে, তাহলে বরং একেবারে মাকে ভালো ডাক্তার দেখিয়ে তারপরই কথাকে ফোন করবে। কিন্তু গ্রামে এসে সব ঘেঁটে গেল। মা প্রথমেই বলেছিল ফোন করে সম্পর্ক শেষ করতে, কিন্তু দেবোত্তম পারেনি। ফোন করে ওইটুকুই বলে রেখে দিয়েছিল। তারপর মা এত ঝামেলা শুরু করলো যে ভাবলেও লজ্জা লাগে। তারপরই ফোনটা নিয়ে মা কথাকে ফোন করে ওইসব বলল। বাধ্য হয়ে সে সম্পর্কটা ভেঙে দিতে বলে। কিন্তু কথা, কথা এখন কি করছে কে জানে। সে যে বড় অভিমানী। কিছু করে বসবে না তো? আসুন আসুন বাবা, শরীর ভালো তো? মায়ের গলা পেয়ে উঁকি মেরে দেখে ওই লোকটা এসে হাজির। দাড়ি গোঁফের জঙ্গল, কপালে চন্দনের আঁকিবুঁকি, সাদা ধুতি আর গায়ে একটা চাদরের মতো। একদম সহ্য করতে পারে না এসব, কিন্তু মুখ বুজে তাই মেনে নিতে হচ্ছে আজ। কথার জন্য মায়ের জন্য এসব যে মানতেই হবে। ওসব এখন থাক মা, তোমাদের এখন বিপদ। এইসব সেবা এখন থাক। বিপদ? কি বলছেন গুরুদেব? কিসের বিপদ? ওই মেয়েকে তার বাবা মাকে সঙ্গে নিয়ে আসতে বলো। ওই মেয়েকে বসিয়ে একটা যজ্ঞ করতে হবে। মেয়েটার জন্য আমার ছেলের কোনো ক্ষতি? দেখো মা, জন্ম মৃত্যু বিয়ে তো সব ওই ওপরে যিনি বসে আছেন তিনিই ঠিক করেন। আমরা কে বলো? কিন্তু যেটুকু উনি আমাদের নির্দেশ দেন সেটুকুই করি। অসহায় মানুষদের পাশে দাঁড়াবো, তাদের বিপদ থেকে উদ্ধার করব, এই আমার জীবনের ব্রত। সম্পর্ক ভাঙা গড়া আমার কাজ নয়। ওই মেয়েটার সাথে তোরা ভালো থাকলে আমি খুশি হব। শুধু মেয়েটার মাথার উপর যে অপদেবতা ঘুরছে তাকে আমি নিশ্চিহ্ন করে দিতে চাই, যাতে ওর জীবন সংকট কেটে যায়। তোর ছেলেকেও বুঝিয়ে বলিস আমি ওদের খারাপ চাই না। অপদেবতা? কি বলছেন গুরুদেব? হ্যাঁ রে মা, আমি ঠিক বলছি। মেয়েটা কি তাহলে ভালো হবে এই সংসারের জন্য? কোনো মানুষ কি খারাপ হয় মা? আর মেয়েরা তো মায়ের জাত, তারা সবসময় ভালো। তোরা এই কদিন আমার কথা শুনে চল। আমি এই কদিন কিছু খাবো না। আমি এবারে মন্দিরের পাশেই আমার আস্তানায় থাকবো। মেয়েটিকে আনানোর ব্যবস্থা কর, এলে জানাস।
আর তোরা সবাই কটা দিন নিরামিষ খাবি। বাড়িতে সব সময় ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখবি। রাতে ঘুমের সময়ও যেন ওই প্রদীপ নিভে না যায়। এই নে আমার মন্ত্র দেওয়া ঘি, এতেই প্রদীপ জ্বালবি। মঙ্গল হোক। আজ উঠি। আড়াল থেকে সব শোনে দেবোত্তম। কই, যেমন ভেবেছিল তেমন কিছু তো হলো না। লোকটা তাদের বিয়ে হবে না এইসব তো বলল না। তাহলে কি সত্যিই কথার বিপদ? কথা ভালো আছে তো? বমিটা হওয়ার পর থেকেই শরীরটা কেমন করছিল যেন শ্রেয়সীর। তাই কলেজ থেকে বেরিয়ে ফাঁকা দক্ষিণেশ্বরের মিনিটা সামনে পেতেই উঠে পড়েছিল। বাসে উঠেই একদম সামনের দিকে সিটে গিয়ে বসে। বাড়ি গিয়ে অম্বলের ওষুধটা খেয়ে নেবে। শরীরটা খুব আনচান করছে। বাসটা খুব জোরে চালাচ্ছে। মিনি বাসে উঠলে এই এক সুবিধা, আবার পাশাপাশি ভয়ও লাগে। এত জোরে চালায় যে মনে হয় ছিটকে বেরিয়ে যাবে। আবার ওদিকে বাড়িতেও পৌঁছে যায় তাড়াতাড়ি। বিড়াল বিড়াল বিড়াল, থামাও থামাও। গেল গেল গেল, চিৎকার করে ওঠে শ্রেয়সী। বাসটাও জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। সত্যি সত্যি একটা বেড়াল রাস্তা কেটেছে। শ্রেয়সী চোখটা একটু কুঁচকে দেখে রাস্তার মাঝ বরাবর কথা। ঠিক সময়ে বাসটা থেমে গেছে। ওদিকে একজন মহিলা কথাকে হাত ধরে টেনে সাইডে নিয়ে গেছে। হুড়মুড়িয়ে শ্রেয়সী নেমে পড়ে। কথার কাছে ছুটে যায়। দুজনের একই কলেজ হলেও সাবজেক্ট আলাদা। শ্রেয়সী বাংলা অনার্স নিয়ে পড়ছে। কলেজ থেকে বেরোনোর সময় কথার ক্লাসে গিয়ে খোঁজ নিতে গিয়ে শুনেছিল কথা বেরিয়ে গেছে। ক্লাস বাঙ্ক করার মেয়ে কথা নয়। কে জানে কি হলো। যার যখন ক্লাস শেষ হোক বেরোনোর আগে একবার বলে যায়। বেশিরভাগ দিন একসঙ্গেই ফেরে তারা। আজ কথা কিছু না বলেই চলে গেছে শুনে অবাকই হয়েছিল। কথা কিরকম একটা ঘোরের মধ্যে আছে দেখে একটা ট্যাক্সি ডেকে কথাকে নিয়ে শ্রেয়সী নিজের বাড়ি নিয়ে যায়। শ্রেয়সীর মামার বাড়ি। মামা অফিসে, মামি স্কুলে পড়ায়। বাড়ি ফাঁকাই থাকবে। ওর কাছে সবসময় একটা চাবি রাখাই থাকে। বাড়িতে ঢুকে নিজের ঘরে কথাকে নিয়ে গিয়ে বসালো। সারা রাস্তায় কথা এরকম পাথর হয়ে চুপচাপ বসেছিল। যেন মনে হচ্ছিল দেহে কোনো সাড় নেই। শ্রেয়সী কথার নীরবতার মেনে নিতে পারছিল না। আরে কি হয়েছে বলবি তো? পুরো রাস্তা চুপ। এখনো গুম মেরে বসে আছিস। আর রাস্তার মাঝে ওরকম করে কেউ যায়? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত? কথা শ্রেয়সীর দিকে তাকায়। কথার চোখের মধ্যে যেন কিরকম একটা শূন্যতা। কি যে হলো মেয়েটার? কথাকে দুহাতে ধরে ঝাঁকিয়ে শ্রেয়সী বলল, ওরকম করে তাকিয়ে কি দেখছিস? হলোটা কি? বলবি? নাকি চড়-থাপ্পড় খাবি? আমার হেব্বি রাগ ধরছে কিন্তু। শ্রেয়সীকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে কথা। শ্রেয়সী মনে মনে ভাবে, কাঁদুক, মনটা হালকা হোক, তারপর ঠিক বলবে ধীরে সুস্থে। এমনিতে ও কোনোদিন কথাকে জোর করেনি কিছু বলতে। কথার যখন মনে হয়েছে নিজেই এগিয়ে এসে বলেছে। সব সময় সবকিছু বলে উঠতে পারে না কথা, সেটা শ্রেয়সী ভালো করেই জানে। আজকে এইভাবে না দেখলে জোরও করতো না। এটুকু হয়তো দরকার ছিল। আস্তে আস্তে কথা শান্ত হয়। কেন বাঁচালি আমাকে? মরে গেলেই ভালো হতো জানিস। ও মা, তোকে কোথায় বাঁচালাম? বেড়ালটা রাস্তা কাটলো তাই তো বাসটা থেমে গেল। আমি শুধু একটু চিৎকার করেছিলাম এই যা। তুই তো জানিস বেড়াল রাস্তা কাটলে সেটা আমি কিছুতেই বেরোই না। ভাগ্যিস বাস ড্রাইভারটাও মানে। নয়তো আজ সত্যিই তুই এতক্ষণে বলহরি। যাকগে যাক, কেসটা কি বলতো? খানিকক্ষণ শ্রেয়সীর মুখের দিকে তাকিয়ে থাকে কথা। তারপর মাথাটা নামিয়ে ফেলে। শ্রেয়সীকেও বলেনি এতদিন। আজ শুনলে যদি খুব রাগ করে, দূরে সরিয়ে দেয়, সেটাই তো স্বাভাবিক। এতদিন ওকে না বলাটা ভুল হয়েছে। কিন্তু আবার কোন ভাবনার সমুদ্রে ডুব সাঁতার লাগাচ্ছিস বলতো? এসব কেস তো মানুষ প্রেমে পড়লে করে। ভ্রু কুঁচকে কথার দিকে তাকায় শ্রেয়সী। কথা চুপ। অ, বুঝলাম। তা কে সেই মহান ব্যক্তি? কথা শ্রেয়সীর হাত দুটো ধরে বলে ওঠে, আমাকে একবার তোর দেশের বাড়ি এক্ষুনি নিয়ে যাবি শ্রেয়া, প্লিজ। আমার দেশের বাড়ি? কেন? মানত করেছিলিস নাকি? পুজো দিবি? কোথায় বল? আমি মাকে ফোন করে বলে দিচ্ছি। তুই যেটা বলছিলিস সেটা বল দেখিনি আগে। না শ্রেয়া, আজই যেতে হবে, খুব দরকার। দেবোত্তম? দেবোত্তম মানে? দেবুদা? তার মানে? ও মাই গড! এই বিশ্বে আর কাউকে পেলি না? ওইটাকে মনে ধরলো?
এরকম করে কেন বলছিস? না, এমনি বললাম। যা কাঠখোট্টার জিনিস। যাই হোক, সমস্যাটা কি সেটা আগে বল। তুই আজই আমাকে নিয়ে চল, নয়তো খুব দেরি হয়ে যাবে। শেষবারের মতো একবার শুধু জানতে চাই, আমার কি দোষ? কেন, কি করেছিলাম আমি? শুধু রোজ ফোন করতাম। খেয়েছো কিনা, কি খেলে, কোথায় যাচ্ছ, কখন ফিরবে, কেন আমাকে সময় দিচ্ছ না, কেন কথা বলছো না? শুধু এত এত কেন শব্দতে জর্জরিত হয়েছিল বলেই কি এই সিদ্ধান্ত তার? আমার ভালোবাসা তার গলা টিপে ধরছিল, কষ্ট হচ্ছিল শ্বাস নিতে, আর তাই এইভাবে আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছে। কিন্তু আমি যে... এক মিনিট, এক মিনিট। বিয়ে? কার বিয়ে? দেবুদার? হুস, তাহলে তো শুনতাম মায়ের কাছে। না রে, সত্যি, আজই বিয়ে। তুই প্লিজ একবার নিয়ে চল, যে করেই হোক, প্লিজ। আরে দাঁড়া, এভাবে তাড়াহুড়ো করিস না। কাকু কাকিমাকে কি বলবি? আজ গেলে তো তোকে রাতে থেকে যেতে হবে, ফিরতে পারবি না। আমি জানি না, তুই আমায় নিয়ে চল, নয়তো আমি... উঠে দাঁড়ায় কথা। একদম পাগলামি করবি না, ঠাঁটিয়ে গাল ভেঙে দেব। চুপ করে বস, একদম নড়বি না। ধপ করে বসে পড়ে কথা। তার মাথা কাজ করছে না। কি করবে সে? যখনই ভাবছে দেবোত্তমের বিয়ে, দেবোত্তম অন্য কারোর হয়ে যাচ্ছে, তখনই মনের ভিতরটা তছনছ হয়ে যাচ্ছে। ওদিকে শ্রেয়সী ফোন লাগায় বাড়িতে। মিলি, তুই এখন কলেজে যাসনি? গিয়েছিলাম, চলে এসেছি। আজ একটাই অনার্স ক্লাস ছিল। ও, শরীর ভালো আছে তো? হ্যাঁ মা, সব ঠিকঠাক। দুপুরে কি খাবি? মা, একটা কথা বলো তো। কি বল? দেবুদার বিয়ে? তোকে কে বলল? তোর বন্ধু কথা কলি? দমে যায় শ্রেয়সী। মা কি তাহলে সব জেনে গেছে? সত্যি দেবুর মা পারেও বটে, যা সব করছে। এই বাড়িতে এসেও খানিকটা চিৎকার করে গেছে সকালে। তোর বন্ধু ও ছেলের জীবন নষ্ট করে দিল এই সব বলে। তারপর নাকি ছেলেকে দিয়ে কথাকে ফোন করে কী সব বলেছে। সেসব নিশ্চয়ই তুই জানিস। আমাকে ওই দেবুর বন্ধু টোটনের মা বলল সব। ওইসব বিয়ে টিয়ে কিছুই না। এখন আবার ওই গুরুদেব এসেছেন, তিনি নাকি কী সব বিধান দিয়েছেন। কথাকলিকে নিয়ে এসে নাকি অপদেবতা তাড়াবে। কবে যে এরা অন্ধকার থেকে আলোয় আসবে কে জানে। যাই হোক, তা তোর বন্ধু কি আসছে? শোন, পারলে তুইও আসিস ওর সঙ্গে। না জানি মেয়েটার মনের উপর দিয়ে কি ঝড় বইছে। মা, একটা রিকোয়েস্ট করব, রাখবে? বল। তুমি একবার ওর বাড়িতে ফোন করে কিছু একটা বলে ম্যানেজ করবে। আমি তাহলে আজই আমার সঙ্গে ওকে নিয়ে আসতাম। কথা চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু মিলি, সেটা কি ঠিক হবে? এরা তো ওইসব গুরুদেব পুজো না জানি কি সব করাবে। তারপর ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে... হুম, ঠিক আছে, দেখছি। তোমায় পরে জানাবো। এখন রাখছি। ফোনটা রেখে শ্রেয়সী কথাকে সব খুলে বলল। সব শুনে কথা খানিকটা শান্ত হলো। মনের মধ্যে তবু অনেকগুলো কাঁটা খচখচ করছে। এতটা রাস্তা এলো দেবতম, অন্ততপক্ষে একটা মেসেজ করেও কি বলা যেত না? এতটাই ফেল না সে? মনের ভিতরটা পুড়ে যাচ্ছে যেন। চল, তোকে বাড়ি দিয়ে আসি, আমি যেতে পারবো। বিশ্বাস করছি না তোকে। না রে, বিশ্বাস কর। আর কিছু করব না আমি। বেশ তো, আমি গেলে ক্ষতি কি? আমি কি যাই না তোর বাড়ি? ফোনটা বেজে ওঠে কথার। ব্যাগ থেকে বের করে দেখে দেবোত্তমের। ফোনটা ধরে চুপ করে থাকে কথা। হ্যালো? হ্যালো? কি হলো, চুপ করে কেন? ফোনটা হাত থেকে কেড়ে নেয় শ্রেয়সী। কিছু বলবে তো? চুপ করে আছো কেন? শুনতে পাচ্ছ? তা কি করবে? আনন্দে নৃত্য করবে নাকি? কে? মিলি। মিলি? ও আচ্ছা। একবার ওকে দে না। কেন? তোমার তো বিয়ে। তা যাও না। ওকে কি দরকার শুনি? পরকিয়া করবে বুঝি? উফ, মিলি, একদম চুপ করে থাকো। যেরকম খুশি ট্রিট করবে। আর ফোন করলেই আমাদের ঝাল ঝাড়িয়ে বলো গো হ্যাঁ গো করবে, তাই না? মিলি, তুই সবটা জানিস না। জানানোটা তোমার দায়িত্ব ছিল, কষ্ট দেওয়াটা নয়। কি দরকার ছিল এই সম্পর্কের? শুধু চোখের জল উপহার দেবে বলে?
ওকে মরতে মাঝ রাস্তায় ছেড়ে দেবে বলে? না মিলি, সব যদি বলে বোঝাতে পারতাম তাহলে হয়তো সত্যিই আজ কেউ কষ্ট পেত না। মা বাবার কাছে আমি দোষী, কথা তোর কাছেও আমি দোষী, তার উপর অফিসের জ্বালাতন। আমার কষ্টটা, আমার দিকটা কেউ ভাবিস না তোরা। হাঁসফাঁস করছি আমি, কেউ বোঝে না। বোঝানোর চেষ্টাটুকু তো করতে পারতে দেবুদা। যাই হোক, কেন ফোন করেছো বলো? গুরুদেবের বিধান জানাতে? সবই তার মানে খবর পেয়েছিস? তুই জানিস আমি এসব মানি না, কিন্তু আজ আমি নিরুপায়। ওকে নিয়ে আসতে পারবি একবার প্লিজ? এখানে বাগড়াই থানে পুজো দেওয়া হবে, আর গুরুদেবও থাকবেন। বাগড়াই থান? তুমি কি পাগল হলে? তুমি কি না আজকাল পিশাচ দেবতা মানছো? ওখানে পুজো দেওয়া তো খারাপ নয়, অপদেবতা ভয় এসব থেকে নাকি বাগড়াই ঠাকুর রক্ষা করেন। দেবুদা, তুমি তুমি এসব বলছো? তোমার মুখে এসব কথা শুনবো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি দেবুদা। দেখ মিলি, একবার বাড়িতে মেনে নিলে বিয়েটা করতে পারবো একদিন। বিয়ের পর ওকে তো আর এখানে থাকতে হবে না। কথাকে নিয়ে আমি চলে যাব ব্যাঙ্গালোর। তখনও তো কাকিমা একইভাবে। প্লিজ মিলি, আমাকে একটু সাহায্য কর। আমি কথাকে হারাতে চাই না প্লিজ। ফোনটা কেটে দেয় শ্রেয়সী। রাগে মাথাটা ঝনঝন করছে। শেষে কিনা বাগড়াই ঠাকুরের পুজো, আবার ওই গুরুদেব কি সব যজ্ঞ করবেন ওখানে? শিরশির করছে শরীরটা, মনটা কু ডাকছে। মুক্তধারা মুখার্জির লেখা মন মিলান্তি গল্পটির প্রথম অংশ শুনলেন। গল্পের বাকি অংশ আগামীকাল শুনবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।